আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীন হৃদয়ানুভূতি, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা ৩৮-৩৯। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। রুদ্র এখনও কান ধরে উঠবোস করেই যাচ্ছে। এবার কেমন যেন খারাপ লাগছে অরিনের। সে তড়িঘড়ি করে রুদ্রকে থামিয়ে দিয়ে বলে, এই থামুন আপনি। রুদ্র বাধ্য ছেলের মতো থামল। কানে হাত রেখে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, সরি। অরিন হেসে ফেলে রুদ্রের কথা বলার ভঙ্গি দেখে। ছেলেটা খিলখিল করে হাসি শব্দ কানে পৌঁছাতে আপনা আপনি দেহের সকল ক্লান্তি নিমিষে উধাও হয়ে যায়। ছেলেটা মনমুগ্ধর মতো তাকিয়ে রইল অরিনের দিকে। ঠোঁটের কোণে তার কিঞ্চিত হাসি। অরিনের হাসির মাঝেই রুদ্র শান্ত কণ্ঠে বলে ওঠে, কতটুকু আপন করলি তুই আমায়। সারা জীবন আমার থাকবি সানশাইন। তোর ঠিক কতটা কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি। সহসা হাসি থামিয়ে থেমে গেল অরিনের। মেয়েটা হতবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, হুট করে এমন প্রশ্ন কেন ডাক্তার সাহেব? রুদ্র তৎক্ষণাৎ জবাব না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথা নিচে এক হাত রেখে কাত হয়ে মোবাইলটার দিকে তাকালো। অরিন এখনও চেয়ে আছে তার দিকে, হয়তো সে অপেক্ষা করছে রুদ্রের জবাবের। রুদ্র কিছুক্ষণ গভীর চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। দৃষ্টি তার নিষ্পলক। চোখের সাদা অংশগুলো কেমন যেন মৃদু লালচে হয়ে আছে। রুদ্রের নির্বিকার কথা এক প্রকার চিন্তায় ফেলে দিল মেয়েটাকে। অরিনের মনে ক্ষণে ক্ষণে ধেয়ে উঠছে রাজ্যের সব বাজে চিন্তা। কেন হুট করে মানুষটা এই কথাগুলো বলল? না, অরিন আর পারল না চুপ করে থাকতে। সে ফোনটা হাতে রেখে ব্যস্ত হয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? কেন এমন করছেন? আর আর হুট করে কেনই বা ওই কথাগুলো বললেন? রুদ্র অরিনের এত বিচলিত দেখে মুচকি হাসে, বলে, এত ব্যস্ত হতে হবে না সানশেন। আমার কিছুই হয়নি। আমি টোটালি ফিট অ্যান্ড ফাইন। এমনিতেই কথাগুলো জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, তাই করলাম। অরিন তো ওর সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল রুদ্রের দিকে। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, সত্যি তো? রুদ্র স্মিত হেসে জবাব দেয়, সত্যি। আচ্ছা ওসব বাদ দে এখন। তুই শুয়ে পড়, রাত অনেক হয়েছে জান বাচ্চা। আর বেশিক্ষণ জেগে থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। অ্যান্ড আমি এটা মোটেই চাই না আমার এত কিউট একটা বাচ্চা বোর চোখের নিচে ডার্ক সার্কেল পড়ুক। সো ঘুমিয়ে পড়ো শোনা। আর হ্যাঁ, কাল কিন্তু নবীনবরণ কি কি বলে এসেছিলাম মনে আছে তো? অরিন মাথা জায়গায় হ্যাঁ বলে, মনে আছে। রুদ্র ফের বলল, গুড। মনে থাকলেই ভালো। তা ঠিক আছে, এক্ষুনি শুয়ে পড় তাহলে। অরিন মাথা কাত করে সম্মতি জানিয়ে শুয়ে পড়ে বিছানায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, গুড নাইট। গুড নাইট টু ইউ জান, অ্যান্ড সুইট ড্রিম। শেষ কথাটা মুখ বাঁকিয়ে বলল অরিন মিনমিনে সরে। আর ঘুম কিনে নিয়ে আমার সুইট ড্রিম বলছি। হুঁ, ঢং। মিনমিন করে বললেও কতটা স্পষ্ট কানে গেল রৌদ্রের। ছেলেটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, অথচ সেই দিকে কোনো খেয়ালই নেই অরির। সে তো নিজের মতোই বিড়বিড় করেই যাচ্ছে। রুদ্র এ পর্যায়ে ঠোঁট কামড়ে হাসে, দুষ্টু কণ্ঠে বললে, হাহ, ঘুমিয়ে পড়ো বউজান। এমনও তো হতে পারে রাতে তোমার স্বপ্নের মাঝে তোমার সঙ্গে রোমান্স করতে চলে এলাম। বাস্তবে না হোক, অ্যাটলিস্ট স্বপ্নে তো অন্তত রোমান্সটা ফুলফিল করে করলাম না হয়। এরূপ কথায় থমকে গেল অরিন। চোখ দুটো তার বিস্ময়ে বড় হয়ে গেছে বহু আগে। লোকটা কি বললো এতগুলো? এমন লাগাহীন কথা কেউ এত সহজে বলতে পারে? হ্যাঁ, পারে বোধহয়। এই যেমনটা তার ডাক্তার সাহেব পারছে। অরিনের এভাবে একদিনে তাকিয়ে থাকতে দেখে ফোনের সামনে চুটকি বাজায় রৌদ্র। অরিন চৌকিতে উঠে খানিকটা থতমত চেহারাটা কিছুটা নিচু করে নেয় সাথে সাথে। আহারে, বেচারি বুঝি লজ্জা পেয়েছে বরের এমন কথায়। রুদ্র এবার বাঁকা হাসলো। স্কিনে আরেকটু সামনে মুখটা নিয়ে হাসকে স্বরে বলল, যত লজ্জা পাবার এক্ষুনি পেয়ে নে সানশাইন, কেননা আমি যখন তোর লজ্জা বাগাবো তখন কিন্তু কেঁদে কুল পাবি না সোনা। সো বি রেডি। রুদ্র বলা প্রতিটি কথা মুঝে মৃদু ঝঙ্কার তুলে দিল অরিনের সর্বাঙ্গে। মেয়েটা কান দুটো কেমন ঝাঁঝা করেছে লজ্জায়। গাল দুটো ছেয়ে গেছে ঈষৎ লালা বাভা। বুকের খাঁচায় বন্ধির হৃদয়টা তাণ্ডব করছে যেন। ইস, মেয়েটা পারছে না এই মুহূর্তে রুদ্রের সামনে থেকে ছুটে পালাতে, আর না পারছে কলটা কাটতে।
অরিনের লজ্জারাঙা নত মুখটা দেখে রুদ্র কেমন কেমন লাগছে। ছেলেটার হার্টবিট ফাস্ট করছে ক্রমাগত। সে তড়িঘড়ি করে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়, কোনো মতে বলে, ঘুমিয়ে পড় সানসেন, রাখছি বলে খট করে কলটা কেটে দেয়। অরিনও বুঝি হাঁপ ছেড়ে বসলো এতে। সে আর দেরি না করে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করতে তখনকার বলা রুদ্রের কথাগুলো আবার মনে পড়ে যায়। মেয়েটা চোখ বন্ধ রেখে লাজুক হাসলো। তখনই কেমন টুং করে শব্দ হলো তার ফোনটায়। অরিন চোখ খুলে ফোনটার দিকে তাকায়। কি যেন একটা মেসেজ এসেছে। অরিন ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করতে দেখতে পায় রুদ্র মেসেজ পাঠিয়েছে। তখনও একবার জিজ্ঞেস করেছি তোকে, আবারও জিজ্ঞেস করছি, কতটুকু আপন করে তুই সারা জীবন আমার থাকবি সানসেন? তোর ঠিক কতটা কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি? ওর মেসেজটা পড়ে মুচকি হাসলো। তারপর ধক্ষ হাতে ফোনে একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল রুদ্রের ফোনে। তারপর অধীর আগ্রহে বসে রইল রুদ্রের জবাবের ওপাশে। রুদ্র বড্ড অস্থির। সারাদিন যেমন তেমন, রাত হলে মেয়েটার কথা বড্ড মনে পড়ে তার। তখন আবার নিজেকে সামলানো বেশ দায় হয়ে পড়ে তার জন্য। রুদ্র যখন চোখ বন্ধ করে নিজের ভাবনায় নিমগ্ন, তক্ষুনি তার ফোনে মেসেজের শব্দ আসে। রুদ্র তৎক্ষণাৎ মেসেজটা অন করে। তারপর মেসেজটা পড়ে মুহূর্তে তার চোখ মুখে ছেয়ে যায় রাজ্যের প্রশান্তির আবাস। অরিন জবাবে লিখেছে, जितने पास पास ख्वाबों के नजर उतने पास तोड़े ना हम सफर तू जो पास हो फिर क्या हो जहाँ तेरे प्यार में हो जाओ फना। রুদ্র পরপর কয়েকটা চুমু খেলো ফোনের স্ক্রিনে। তারপর সেটিকে বুকের উপরে নিয়ে পাড়ি জমায় ঘুমের রাজে। এই মেয়ে নবীনবরণে কিভাবে কেউ এভাবে যায়? তুই তো রেগুলার গেট আপ নিয়েছিস দেখছি। যা উপরে গিয়ে বস, আমি হাতের কাজটা শেষ করে এসে তোকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দেবো। যা। মায়ের কথায় চিন্তায় পড়ে গেল ওরিন। কীভাবে বোঝাবে তার মাকে? সে যদি বোরকা ছাড়া অন্য কিছু পরে তাহলে তার কপালে নিঘাত শনি লাগবে। রুদ্র সেদিন যেভাবে বারবার করে বলে গিয়েছে বোরকা পরে যেতে, সেখানে সে যদি ভুলক্রমেও শাড়ি পরে তাহলে তো। ওরিন ভাবনার মাঝে আবারও খেঁকিয়ে ওঠে রাফিয়া বেগম। কী রে, এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, আমি আসছি। অরিন এবার ফাঁকা ঢোক গেলে মাকে তার যেভাবেই হোক কিছু একটা বলে কয়ে বোঝাতে হবে। অরিন আর কিছু না ভেবে চট করে পেছন থেকে মাকে জড়িয়ে ধরে। রাফি বেগম মেয়ের এমন হঠাৎ কাণ্ডে হকচকিয়ে ওঠেন। তার রান্নার কাছে ব্যস্ত হাতগুলো থেমে যায় সঙ্গে সঙ্গে। তিনি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলেন, কি হলো আবার? খারাপ লাগছে কোনো বিষয়ে? অরিন মাথা পিঠে রেখে খানিকটা ডানে বামে ঘোরায়, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, আম্মু, আমার না আজকে ভীষণ ইচ্ছে করছে বোরকা পরে যেতে। আমি তো সচরাচর বোরকা পরি না তেমন, তাই ভাবলাম আজকে না হয় একটু পরি। কিন্তু হুম, কোনো কিন্তু না, আমি এটাই পরি না, দেখো তো আমায় কি খুব খারাপ লাগছে? কথাটা বলে ওরিন মায়ের কোমর ছেড়ে সামনে এসে দাঁড়ায়। ঢুলু ঢুলু অভিন্ন ভঙ্গিমা করে দেখিয়ে মাকে বোরখা দেখায়। রেহানা বেগম মেয়ের বাচ্চা মতো মুচকে হাসলেন। মেয়ের পরনে নীল রঙের বাটারফ্লাই বোরকাটা, তার সাথে সুন্দর করে সাদা নীল মিশ্রণে সিফন হিজাব বাঁধা। ওইনের শুভ্র গোলগাল মুখটা হিজাবে বাঁধায় বুঝি আর একটু গোলগাল হয়ে গেছে। তার উপর সোনায় সোহাগা হিসেবে মেয়েটার গাল দুটো গর্ত আছেই। রাফিয়া বেগম মেয়েকে দেখে মনে মনে কয়েকবার আলগোছে মাশাল্লাহ পড়ে নিলেন। তারপর কয়েকটা দোয়া পরে মেয়ের মাথায় ফু দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার জাদুকে অনেক কিছু সুন্দর লাগে। তোরা তো সেটা ভালো লাগে, তুই সেটাই পর, তোর যেটা ভালো লাগে, কেমন? মায়ের কথায় গাল ভরতে হাসি দিল অরিন। যাক, অবশেষে চিন্তামুক্ত হলো সে। অরিন মায়ের কাছে থেকে ছুটে চলে আসে ড্রয়িং রুমে। এদিকে রাফিয়া বেগম মেয়েকে পেছন থেকে সতর্ক করছেন, আসতে যা, পড়ে যাবি তো। উফ, মেয়েটাও না এত বড় হয়েও বাচ্চা মেয়ে গেল না। কথাটা বলে তিনি আবারও নিজের কাছে মনোযোগী হলেন। এদিকে অরিন ছুটে আসে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা তার বাবা আর বরাবর কাছে। অরিন সেই দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন লাগছে আমায়? সাব্বির সাহেব আর কবির সাহেব মিলে অফিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তখনই অরিনের ডাকে সেদিকে ফিরলেন দুজন। সাব্বির সাহেব তো মেয়ের দিকে তাকিয়ে তার মুখ থেকে অস্পষ্ট স্বরে বেশি বেরিয়ে আসে, মাশাল্লাহ। কবির সাহেব অরিনকে আপাতমস্ত দেখে নিয়ে গম্ভীর মুখে খানিকটা মিষ্টি হাসলেন।
অরিন হাতের কবজিতে কঞ্চি আলতো করে চেপে নিজের কাছে বসালেন। তারপর মেয়েটার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মার্শাল্লাহ, আমার মামুনিকে খুব সুন্দর লাগছে। এখন থেকে কোথাও বের হলে এভাবেই বের হইও, কেমন? অরিন বরাবর কথায় মাথা কাত করে তারপর বাবার দিকে তাকিয়ে বলেন, বাবাই কেমন লাগছে আমায় বলেন না। সাব্বির সাহেব কেমন যেন হাসলেন। সে হাসিতে আনন্দের চাইতে কষ্টই বোধহয় বেশি ছিল। তিনি উঠে এসে মেয়ের পাশে বসলেন। তারপর মেয়েটার মাথায় আলতো করে বুকে চেপে ধরেন। মোটা হয়ে আসা কণ্ঠে বলেন, ঠিক আমার মায়ের মতো সুন্দর লাগছে। বলেই তিনি চুপ করে গেলেন। হয়তো আর কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তা গলা থেকে ধরে আসায় আর বাকিটা বেরোলো না কণ্ঠ ফুঁড়ে। অরিন বুঝে খানিকটা টের পেল বাবার মনের চটাতন। সে তড়িঘড়ি বসা থেকে ছেড়ে ওঠে দাঁড়ায়। তারপর কোমরে দুহাত বেঁধে বাবার উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে শাসন ছুড়ে, বাবাই তোমার তুমি এমন হুটহাট ইমোশনাল হয়ে যাও কেন শুনি? তুমি জানো না তুমি ইমোশনাল হলে আমিও ইমোশনাল হয়ে যাই? তাহলে কেন বারবার ইমোশনাল হও শুনি? কালকে কতবার একটা সর্বনাশ করলে নিজের, আবার আজও শুরু করে গেলে। শোনো, বলে এগিয়ে সে দুহাত দিকে বাবার ঝলঝল হয়ে আসা চোখ দুটো আলতো হাতে মুছে দেয়। তারপর বাবার কপালে বরাবর ঠোঁট ছুঁয়ে আবারও বলে ওঠে, একদম লক্ষ্মী ছেলের মতো থাকবে কেমন? দুপুরে ওষুধ মনে করে খেয়ে নিও। আর হ্যাঁ, আর মন খারাপ করবে না। আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাও যাব না, সত্যি বলছি। সাব্বির সাহেব মেয়ের কথায় বেজা চোখে হাসলেন। মাথা নাড়িয়ে বলেন, ঠিক আছে আম্মা, আপনি যা বলবেন তাই। অরিন মুচকে আসলো। তারপর সেখান থেকে আবারও ছুটে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে মেয়ের যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন সাব্বির সাহেব। পাশে বসা কবির সাহেব হয়তো বুঝলেন ভাইয়ের দীর্ঘশ্বাসের কারণ। তিনি ভাইয়ের কাঁধে চাপড়ে গম্ভীর কণ্ঠে বলেন, শক্ত হ ভাই। ও ভাইয়া, ভাইয়া গো, ভাইয়া। অরিনের ঘরে দরজা একের পর এক করাঘাত করে ডেকেই যাচ্ছে অরিন, অথচ অনিকের বের হওয়ার কোনো নামগন্ধ নেই। আর থাকবেই বা কীভাবে? ছেলেটা তার অফ অফ ডেগুলোতে নাকে তেল দিয়ে ঘুমায়। আজকেও হয়তো তাই করছে। অরিন থামলো। তারপর আবারও জোরে সোরে করাঘাত চালায় দরজা। এবার বুঝি টনক নড়ল অনিকের। ছেলেটা ঘুম ঘুম চোখে একবার দরজার দিকে তাকায়। অরিনের কণ্ঠ পেয়ে সাধের ঘুম ছেড়ে ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসে। হাত দিয়ে চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। অরিন একাধারে করাঘাত করতে করতে বেশ হাঁপিয়ে উঠেছে। তাই মেয়েটা দরজায় হেলান দিয়ে ভাইকে ডাকছিল এতক্ষণে। আর তখনই হুট করে দরজা খুলে দেয় মেয়েটা অনিকের গায়ে হেলে পড়লো। অনিক ভরকে যায়। হুট করে চোখের ঘুম টুস করে উড়ে গেল। বোনকে শক্ত হাতে বাহু ধরে আঁকড়ে ধরে ছেলেটা বিচলিত হয়ে বলে, বনু তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? অরিন ভাইয়ের এমন কথায় জবাব না দিয়ে ভাইয়ের কাছ থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে বিরক্তি লেপটে ঝাঁজ নিয়ে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? বলি কদিনের জন্য ঘুমাইছিলে ভাইয়া? তোমায় ডাকতে ডাকতে আমার হাতের অবস্থা একেবারে খারাপ। ধুর, এখন কেমন ব্যথা করছে? ব্যথার কথা শুনে আরেক দফা বিচলিত হলো অনেক। বোনের হাত দুটো চট করে চেপে ধরে সামনে এনে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে ব্যস্ত গলায় বলল, কই লেগেছে বনু? ইস, তুই কেন কষ্ট করে দরজা লক করতে গেলি? তুই জানিস একটা কল দিতি বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়তাম। ওরেন ভাইয়ের কথায় মুখ বাঁকালো, মুখ ঝামটি মেরে বলে উঠল, ঘরে দরজায় বুলডোজার চালালে তার ঘুম ভাঙে না কিনা সন্দেহ, সেখানে তোমায় একটা কল দিতাম আর অমনি তুমি উঠে পড়তে। সিরিয়াসলি ভাই? অরুণের কথায় মুখটা কাঁচামাচু করতে লাগলো অনিকের। বনু তো কথাটা একেবারে ভুল বলেনি। ছেলেটার মাথা চুলকে ফোকলা হাসলো। অপরাধী স্বরে বলল, সরি, আজকের মতো ক্ষমা করে দে বাচ্চা, প্রমিস নেক্সট টাইম এমন করব না। অরিন ফিক করে হেসে ওঠে। তাকে হাসতে দেখে অনিকও হাসে। হাসার এক পর্যায়ে অনিক থেমে গেল। চোখ দুটো বড়সড় করে বলল, ওহ মাই, বনু, আমি তো এতক্ষণে একটু খেয়াল করলাম না। তোকে তো মার্শাল্লাহ খুব কিউট লাগছে। জানি সবাইকে বলেছে, সবাই বলেছে অলরেডি। অনিক মুখের সামনে হাত নেড়ে নেড়ে বলল কথাটা। তারপর অনিককে দেখিয়ে দিয়ে বলে ওঠে, ভাইয়া আম গেটিং লেট, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করো, আমাদের বেরোতে হবে তো। অনিকের এতক্ষণে মনে পড়লো আজকে তার বোনের নবীনবরণ। যা, ছেলেটা সব বলে একেবারে নাক টেনে ঘুমাচ্ছিল। রুদ ভাই জানলে নিখাত দুটো গাল ঝামটি দেবে তাকে। অনেক তাড়াতাড়ি ঘরে ঢুকে কাবার থেকে টাওয়াল বের করে কাঁধে নিল। তারপর অরিনের দিকে তাকিয়ে বলল, গিভ মি জাস্ট 10 মিনিটস বনু, আমি নিজেও তো রেডি হতে এত সময় নেই না। সে যাকগে, তাড়াতাড়ি এসো কিন্তু। অনেক মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে। অরিনও আজ না দাঁড়িয়ে থেকে চলে যায় নিজের রুমে।
রুমের দরজা লক করে সে এসে বসলো বিছানায়। তারপর ফোনটা বের করে কল লাগায় রুদ্রের ফোনও। একবার দুবার রিং হতে কলটা কেটে যায় রুদ্রর। অরিন থমকে গেল কিছুক্ষণের জন্য। কি হলো এটা? কলটা কেটে দিল এরমভাবে। অরিন গাল ফুলিয়ে বসে। পরক্ষণে মনে মনে ভাবে মানুষটা হয়তো ভীষণ ব্যস্ত। অরিন আর কিছু না ভেবে ঝটপট নিজের ৩-৪টে ছবি তুলে পাঠিয়ে দেয় রুদ্রের কাছে। তারপর হয়তো মিনিট খানেক পেরোলো। এরই মাঝে রুদ্র কল দেয় তাকে। এবার আর অডিও কল নয়, একেবারে ভিডিও কল। অরিন মুচকি এসে কলটা রিসিভ করে। মুখ খুলে যেই না কিছু বলতে যাবে তার আগে কানে এসে রুদ্রের ভরাট কণ্ঠ। বৌজান, এই বৌজান, তোকে আমি বোরকা পরতে বলেছি কি এই কারণে? কেন পরেছিস সেটা তুই? এত সুন্দর লাগছে কেন? এই মেয়ে, আমি কাছে নাই তারপরে এত সুন্দর লাগতে হবে কেন তোকে? আল্লাহ গো! আমি এখন কি করব মাবুদ? এই এই তাড়াতাড়ি এটা পাল্টাবো। তোকে এই রূপে কেউ দেখে ফেললে আমি শেষ। আল্লাহ! আমার তো এসব ভাবতে প্রেশার বেড়ে যাবে রে। অরিন হতবিহ্বল হয়ে রুদ্রের কথাবার্তায়। কি বলছে লোকটা? সেই তো তাকে বলেছিল বোরকা পরতে। এখন আবার কি বলছে দেখো। অরিন ভ্রু কুঁচকে বলেই বসে। এখন পাল্টাতে দেরি হয়ে যাবে ডাক্তার সাহেব। আর আমি কিন্তু সব থেকে নর্মাল বোরকাটাই পরেছি। তারপরে এত সমস্যা হলে আমি কি করব বলুন? রুদ্র এবার সরু চোখে তাকায় অরিনের দিকে। মনে মনে কিছু একটা ভেবে বলে ওঠে, পাল্টাবি না তাহলে? অরিন নিশ্চুপ, মাথা নুয়ে রাখা তার। রুদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ঠিক আছে, এই লুকেই যা। তড়িৎ মাথা ওঠায় অরিন বলে, সত্যি? হুম। রুদ্র ছোট করে উত্তর দিল। ছেলেটা আবার কি যেন একটা লিখে হচ্ছে বসে বসে। হয়তো ডিউটির মাঝখানে সময় বের করে কল দিয়েছে অরিনকে। অরিন কি যেন একটা ভেবে দুষ্টু হাসলো। রুদ্রকে ডেকে বলল, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। হুম। একেবারেও ছোট উত্তর রুদ্রের। হরিণ নিজের ফোনটা স্ক্রিনের সামনে ধরে কিছুক্ষণ আগের তোলা ছবিগুলো রুদ্রকে পাঠিয়ে দিল। দেখুন না ডাক্তার সাহেব, ছবিগুলো আমাকে সুন্দর লাগছে। এগুলো আমি ফেসবুকে পোস্ট করি। অন্যের কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই থেমে গেল রুদ্রের হাত। ধীর চলে শক্ত হলো খানিকটা। সে ভ্রুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অরিনের দিকে। এহেন দৃষ্টিতে ভরকে যায় অরিন। মেয়েটা ফাঁকা ঢোক গিলল। মুখ খুলবে তার আগে কানে আসে রুদ্রের অদ্ভুত শান্ত কণ্ঠ। ছোড়া হুমকি, আপনার যেমনটা ইচ্ছে তেমনটা করুন বউজান, কিন্তু এর আগে একটা কথা খুলে শুনে রাখুন। থামল রুদ্র। গলটা আর একটু নিচু নামিয়ে হাতের কলমটা সজোরে হাতের মাঝে চেপে ধরে দাঁত কিরমির করে বলতে লাগে, আমি বাদে আপনার দিকে অন্য যেই চোখ উঠবে সে চোখের মালিকের কপালে ঠিক কি কি দুর্গতি লাগবে, অমনি তাদের দেহের খাঁচায় পরাণ আদৌ থাকবে কিনা তা নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। সো আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন। এহেন কথায় লাখ মুখ হয়ে উঠে যায় ওরেনের। কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা মেয়েটা। রুদ্র বাঁকা হেসে বলল, পানি খেয়ে নিন বউজান। আর ছবি না বলে ছাড়বেন। যান, যান না, ছাড়ুন গিয়ে। অরিন তড়িঘড়ি মাথা ডানে বামে ঘোরায়, বুকে হাত রেখে বলে, এই না না, আমার ঘাট হয়েছে এইসব বলে। জীবনে আক্কেল থাকলে কোনো দিনও মুখে আনবো না এই কথা। প্লিজ আপনি এমনটা করবেন না। রুদ্র চোখে হাসলো। বর্ষা চেয়ারে গা এলিয়ে বলল, তুই ঠিক থাকলে আমিও ঠিক। সো কিছু করার কিংবা বলার আগে ভেবেচিন্তে বলবি, ওকে? অরিন মাথা কাত করে। রুদ্র আবারও বলে, হুম, রাখছি তাহলে। গুড গার্লের মতো যাবি, খুব একটা হাসবি না। কোনো ছেলে সেদে বসে কথা বলতে চাইলে তুই বলবি না। পালে মুখে মাস্ক পরে থাকবি। আর হ্যাঁ, অনিকের সাথে সাথে থাকবি। অরিন এবার বাধ্য মেয়ের মতো মাথা কাত করে। রুদ্র মুচকি এসে ইশারা চুমু দিয়ে ফোনটা কেটে দেয়। অরিনও কিছুক্ষণ চুপ করে থেকে চলে যায় ভাইয়ের কাছে। এদিকে রুদ্র অরিনের কলটা কেটে কল লাগায় আরেক জায়গায়। ওপাশের মানুষটা কল রিসিভ করতে রুদ্র গম্ভীর কণ্ঠে হুকুম ছড়ে, শাহজাহান, শাহজাহান, আমার সানশাইনের দিকে দূর থেকে খেয়াল রাখবে। আর আশেপাশে যেন একটা অপরিচিত মাছিও বনভন না করতে পারে, মনে থাকবে? শাহজাহান আজ্ঞাকারীনে সম্মতি জানায়। রুদ্র কলটা কেটে দেয়। তারপর সে টেবিলের উপর পড়ে থাকা বেলের রিং বাজিয়ে জোর গলায় বলে, নেক্সট। বিভিন্ন বর্ণিলায়জনে ঢাবি ক্যাম্পাস সুসজ্জিত। অরিন অনিকের হাত ধরে ঘুরে ঘুরে দেখছে সবটা। ইতিমধ্যে তার অনেকগুলো মেয়ে বান্ধবী হয়েছে বটে। এসে থেকে এর থেকে ওর থেকে সাথে কথা বলতে হচ্ছে তার। যেহেতু একই ডিপার্টমেন্টের ক্লাসমেট, তাই কথা না বলে কি আর থাকা যায়? প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অরিনের তেষ্টা পেল। সে অনিকের হাত ঝাঁকিয়ে বলে, ভাইয়া, গলা শুকিয়ে গেছে। অনিক তখনই ব্যস্ত হয়ে পড়ল বোনকে নিয়ে। বোনের হাত ধরে একটা দোকানের সামনে চলে আসে, কিন্তু দোকান ভর্তি মানুষ হয় অনিকের দোকানের কাছ থেকে খানিকটা দূরে দাঁড় করিয়ে দিল।
একটু ওয়েট করছো না, আমি এই যাব আর আসবো। অরিন মাথা ঝাঁকিয়ে দাঁড়িয়ে রইল ছায়ার আড়ালে। অনিক চলে গেল দোকানে। অরিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে একটু দূরে দাঁড়িয়ে থাকা দুজন ছেলে ফিসফিস করে কি যেন বলল একটা। তারা অরিনের দিকে আসতে নিলে লম্বা চড়া বলিষ্ঠ দেখে একজন তাদের পথ আটকে দাঁড়ায়। যুবকদ্বয় ভরকে যায়। তারা জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। তক্ষুনি আগন্তুক গম্ভীর কণ্ঠে বলল, জানের মায়া থাকলে ওদিকে যাওয়ার দুঃসাহস করবেন না, কেননা আমরা শুধু আলটিমেটাম দিই, কিন্তু ওই ফুলের মালিক কোনোরূপ আলটিমেটাম ছাড়াই অবস্থা কাহিল করে ছাড়ে, তাই সাবধান। যুবকদ্বয় কী বুঝলো কে জানে। তারা কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করে কেটে পড়লো সেখান থেকে। আগন্তুক তাদের দেখে বাঁকা হেসে কাকে যেন কল লাগালো, বলল, অ্যাডার থাকিস অ্যালার্ট থাকিস তোরা। মাছেরা কিন্তু অলরেডি ভনভন করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকায় ভীষণ বোর হলো অরিন। মেয়েটা নিচ থেকে একটু সামনে এগিয়ে দাঁড়ায়। তক্ষুনি তার চোখ পড়ে ও দূরে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিম ভ্যানের দিকে। অমনি গলা শুকিয়ে কাঠ মেটার, তার উপর চোখের সামনে আইসক্রিম। অরিন আর নিজের লোভ সামলাতে পারল না। সে ধীরে ধীরে হেঁটে গেল ভ্যানের কাছে। ভ্যানের চারপাশটা ঘিরে স্টুডেন্টের ভিড়। অরিন কোনো মতে ঠেলে ঠুসে দাঁড়িয়ে গেল এক জায়গায়। তারপর ভ্যানের গায়ে আটকে রাখা মেনু দেখে নিজের পছন্দের ব্যানানার চকলেট মিক্স একটা আইসক্রিম অর্ডার করে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিমওয়ালা জানলো না, দুঃখিত আপু, মাত্রই দুটো ফ্লেভার শেষ হয়ে গেছে, আপনি চাইলে অন্য একটা বানিয়ে দিতে পারি। সহসাই মনটা খারাপ হয়ে আসে অরিনের। সে মাথা নাড়িয়ে না জানিয়ে সেখান থেকে চলে আসে আগে নেয়, যেখানে আগে থেকে অরিন হন্য হয়ে খুঁজছে তাকে। অরিন আসতে থেকে অনেক বুঝে হাঁপ ছেড়ে বাঁচলো। দৌড়ে এসে বোনের কাছে সে ব্যাকুল হয়ে বলতে লাগলো, কোথায় ছিলি বনু? আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাচ্চা, একবার বলে তো যাবি। ভাইয়ের বেকুলতা দেখে অরিনের ছোট্ট মনে খারাপগুলো কোথায় যেন ছুটে পালালো। তার আর খোঁজ মিলল না। অনেকে এবার তাড়াতাড়ি হাতের পলি ব্যাগ থেকে একটা কোন আইসক্রিম তুলে দেয় অরিনের হাতে। অরিন আইসক্রিম দেখে বেশ অবাক হলো। এটা তো তার ভীষণ পছন্দের। সে অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করলো, তুমি কি করে বুঝলে এই মুহূর্তে একটা আইসক্রিমে যাচ্ছিলাম আমি? অনেক বোনের কথা মৃদু হাসলো, আইসক্রিমটা খুলে দিয়ে বলল, রক্তের একটা টান আছে না? অরিন হেসে দিল। আইসক্রিমটা খেতে খেতে ভাইয়ের বাহু ধরে আবারও হাঁটা ধরল। নবীনবরণ অনুষ্ঠান শেষ হলো মাত্র। বেশ ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো অনুষ্ঠানটা। অরিন তো ভীষণ এনজয় করেছে ভাইয়ের সাথে। মেয়েটা খুশি মনে ভাইয়ের সঙ্গে গাড়ি দিকে হেঁটে যাচ্ছে। কিছুটা পথ এগোতেই শাহজাহান কোত্থেকে যেন দৌড়ে এসে তাদের পথ আটকালো। হাতে তার বড় বড় দুটো বক্স। অরিন তো ভয় পেয়ে যায় খানিকটা। সে সাথে সাথে ভাইয়ের পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। যেহেতু অনিক শাহজাহানকে চেনে, তাই সে তেমন ভ্রুক্ষেপ করলো না, শুধু ভরাট গলায় বলল, কিছু বলবেন? শাহজাহান মাথা নাড়িয়ে হাতের বক্স দুটো অনিকের হাতে দিয়ে বলে, বক্স দিতে বলেছে। অরিন ভ্রুকুচকে তাকায় বক্স দুটোর দিকে, হয়তো ভাবছে কি আছে বক্স দুটোয়। অনিক নিজ থেকে জিজ্ঞেস করলো, কি আছে এগুলোতে? আইসক্রিম। কি? ভরকে যায় অনিক। অরিন দুজনে। অরিন তো বলেই বসে, আইসক্রিম মানে? হুট করে এতগুলো আইসক্রিম কেন? কার জন্য এসব? শাহজাহান ভীষণ আন্তরিকভাবে জবাব দিল, ভাবিমার জন্য। আর নাকি তার নাকি খেতে ইচ্ছে করেছে, তাই ভাই ফোনতে ইমিডিয়েট আনতে বললো সবগুলো। নিন তাড়াতাড়ি, না হয়তো গলে যাবে। অনেকে এবার ফাঁকা চোখে তাকায় অরিনের দিকে, ফিসফিসিয়ে বলে, কাহিনী কি বনি? অরিন মাথা নিচু করে মিনমিন সরে বলে ওঠে, আমি নিজেও জানি না ভাইয়া। তারপর সে তখনকার ঘটনা পুরোপুরি বলল অনিকের কাছে। সবটা শুনে অনিক মুখ টিপে হাসলো। কিয়ৎক্ষণ বাদে হাসি মুখে বলল, ওরে বোনো, ভাগ্য ভালো ভাইয়া নিয়ে এখানে। হয়তো এখন তো শুধু দুটো বক্স পাঠিয়েছে, সে থাকলে মেবি পুরো ভ্যানটাই নিয়ে আসতো। যাই হোক, ধন্যবাদ আপনার ভাইকে। সবাই অনেক হাসি মুখে শাহজাহানের কাছ থেকে বক্স দুটো নিয়ে নেয়। এদিকে অরিন তো হতবিহ্বল। সে ভেবেই পাচ্ছে না মানুষটা কিভাবে জানলো তার আইসক্রিম না পাওয়ার ব্যাপারটা। আচ্ছা, সে কি তাকে স্ট্রক করছে? অনেক এত সব ভাবনার মাঝে টুং করে শব্দ তুলে তার ফোনে একটা মেসেজ আসে। অনেক অরিন কান বিলম্ব না করে মেসেজটা ওপেন করে। রুদ্র পাঠিয়েছে মেসেজটা, প্রিয় আদুরের সানশাইন, তোর যখন যেটা লাগবে জাস্ট একবার মুখ ফুটে বলিস জান বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে সেটা তোর সামনে হাজির করে ছাড়বো। তাই বলে কিছু না পাওয়ার আফসোস যেন কখনোই তোর মুখে হাসি কেড়ে না নেয়, সেদিকে খেয়াল রাখবি কিন্তু। আর হ্যাঁ, দিনে দুটোর বেশি আইসক্রিম খেও না কেমন, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ওহ, মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তো বলতেই ভুলেই গেছি, ভালোবাসি আমার বউকে। অরিন মুচকি হেসে ফোনটা পার্সে রেখে দিল। মানুষটার এমন পাগলামিগুলোর জন্য
এমন কেমন নিজেকে ভাগ্যবতী ভাগ্যবতী মনে হচ্ছে তার। অরিন ভাইয়ের হাত ধরে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দেবারসে দেদারসে। রাত 8:30। বহুদিন পর নতুন বইয়ের সুঘ্রাণ নিল অরিন। নবীনবরণ শেষ, এবার থেকে তো ক্লাস শুরু হবে তার। পড়াশোনা তো কিচ্ছুই হলো না, না হলে তো করতে হবে নাকি। তাই তো সন্ধ্যার পর থেকে প্রায় 2 ঘন্টা একানারে পড়ে মাত্র টেবিল ছেড়ে উঠল মেয়েটা। হুট করে ডাক্তার সাহেবের মনে পড়ছে তার, তাই অরিন ফোনটা হাতে নিয়ে সরাসরি কল দিয়ে একটা মেসেজ পাঠায় রুদ্রকে, মিস ইউ। মেসেজটা পাঠানোর পর সে অধীরাগ্রহে বসে রইল রুদ্রের সিন করার প্রায় প্রায় 2 মিনিট পর রুদ্র সিন করলো তার মেসেজ, তারপর নিজে থেকে কল দিল সে, ভিডিও কল। ওরিন খুশিতে রিসিভ করে নেয় কলটা। মেয়েটা কিছু বলবে তার আগে রুদ্র ফোন তার দিকে ঘুরিয়ে রাখে, হাতের ইশারায় চুপ থাকতে বলল। অরিনও বুঝে নিল হয়তো পেশেন্ট আছে তার সামনে, তাই অরিন তেমন কিছু না বলে শুধু অপলক দৃষ্টিতে দেখতে থাকলো তার প্রিয় মানুষটাকে। রুদ্র হাত বাড়িয়ে তার এয়ারপডগুলো কানে গুঁজে নেয় যাতে মেয়েটার কথাগুলো শুনতে পারে ঠিকঠাক মতো। রুদ্র এবার প্রশ্ন করলো, পেশেন্টকে কী সমস্যা বলুন। মধ্যবয়স্ক লোকটা পান খাওয়া লালচে দাঁত বের করে হাসলেন খানিকটা, কষ্ট নিয়ে বললেন, আর বললেন না ডাক্তার সাহেব, বুকটায় বড় বেদনা। আচ্ছা, এই বুকে কোনো অংশে ব্যথা? লোকটা বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এই জায়গাটা বহুত বেদনা। রুদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। লোকটার কাছে এসে ব্যথার অংশটা হালকা হাতে চাপ দিয়ে কিছু একটা পরীক্ষা করে আবার চলে আসলো নিজের জায়গায়। পেশেন্টকে পরীক্ষা লিখে লোকটাকে জিজ্ঞেস করে, কোনো কিছু নিয়ে টেনশন করেন আপনি? লোকটা এবার আর্তনাদ করে উঠল, বলল, আর কোয়েন না ডাক্তার সাহেব, বহু টেনশনে থাকি আমি। কি টেনশন? পোলাপানের? রুদ্র লেখার এক পাকে ফের জিজ্ঞেস করলো, ও বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই নাকি, তাই টেনশনে থাকেন? লোকটা তড়িৎ মাথা নাড়িয়ে জানায়। রুদ্রকে সূত্রে দিয়ে বলে, আরে না না, আমার পোলাপান আছে তো, এই তো বেশি না, আল্লাহ মাল 8 জন, আরেকজন আইতাছে। লোকটার কথা শুনে হাত দুটো থেমে গেল রুদ্রের। ওপাশে অরিন যেন শুনল সবটা। মেয়েটা হা হয়ে গেছে এহেন কথায়। রুদ্র এবার লেখা ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। লোকটার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আসলে বেশি না, কম হয়ে গেছে, আপনি আরও কয়েকটা নিতে পারেন। লোকটা কেমন লাজুক হাসলো, তা দেখে রুদ্র মৃদু কাশলো। লোকটা মিনমিনিয়ে সরে বলল, ধুর ডাক্তার সাহেব, কী যে কন না, এগুলো ছাড়াও তো আমার বহুত কাম কাজ আছে। রুদ্র নড়ে চড়ে বসে এবার কলমটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, কাম কাজ দেখে তো মনে হচ্ছে এটাই একমাত্র কাজ। যা, কিছু কইলেন আমারে? না না, বলছিলাম, কি কাজ করেন আপনি? লোকটা গৌরবে হাসলো, বুক ফুলিয়ে বলল, বাজারত একটা ফার্মেসির দোকান আছে আমার, আমি এটার মালিক। রুদ্র এবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে লোকটার ওপর, খানিকটা অবাক হয়ে বলে, মেডিসিনের দোকান চালিয়ে এই হাল? হ্যাঁ, বলেছিলাম না বলেছিলাম, আপনার কথা তো শুনে আমি ধরেই নিয়েছিলাম এই গ্রামের আশেপাশে তেমন কোনো ডিসপেন্সারি শপ নেই। যাই হোক, নিন প্রেসক্রিপশনটা, এখানে দুটো পরীক্ষা লিখে দিয়েছে, আপনি কাল এগুলো করিয়ে রিপোর্ট এনে জমা দেবেন, ওকে? যে ঠিক আছে, আসি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা চলে গেল ধীরে ধীরে। সে যেতে রুদ্র ঠোঁট কামড়ে হাসতে লাগলো। ওদিকে অরিনও হেসে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। রুদ্র অরিনকে থামিয়ে বলল, এত হাসেন কেন বৌজান? অরিন হাসি থামিয়ে কোনো মতে বলল, লোকটা 9টা বাচ্চা, তাও কিনা বেশি না, মানে ভাবা যায়। রুদ্র এবার দুষ্টুমি হাসলো, দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কেন ভাবা যাবে না কেন? সে তো তাও কমই বলেছে, আমি তো এর চেয়েও বেশি নিব। গুনে গুনে 11টা বাচ্চা নেব, তুই রাজি থাকলে পুরো একটা ক্রিকেট টিম বানাবো ইনশাল্লাহ। কথাটা শোনা মাত্রই নাক মুখে উঠে যায় হরিণের। রৌদ্র বাঁকা হেসে চোখ মেরে দেয়, বলে, পানি খা সানশাইন, তাছাড়া এক্ষুনি এ হাল হলে পরে কি হবে? সানশাইন, তোকে শক্ত থাকতে হবে তো, না হলে আমার ক্রিকেট টিম বানানোর স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। এবারও রিনের কাশিটা থেমে গেল। মেয়েটা গাল দুটো লজ্জায় লাল টুকটুকে রং ধরেছে। সে চোখে মুখে কপট ভাব দেখিয়ে বলে, কিছু বলছেন আপনি? আপনি জানেন না, ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তান যথেষ্ট। ঐনের কথায় রুদ্র মাছি তাড়াবার নে হাত নেড়ে বলল, কেয়ার্স এভার দ্যাট ফাকিং বুলশিট হানি। তোর আর আমার ভালোবাসা বেশি থাকলে দুটোতে পোষাবে না আমার। ভালোবাসা বেশি থাকলে হবে? রুদ্র এবার ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্টু ভাব টেনে বলে, হবে তো, ভালোবাসা খানিকটা জোর থাকলেই হবে। রুদ্রের কথা ভাবার তো বুঝতে না পেরে অরিন অবুঝ গলায় প্রশ্ন করলো, মানে? রুদ্র খানিকটা
নিচু কণ্ঠে প্রত্যুত্তরে বলল, সেটা সামনাসামনি এলেই বোঝাবো হানি, তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালি বোঝাবো।